পূর্ণাময়ী পর্ব ৩১। রাতে নিস্তব্ধ চারপাশ, চারটা কালো মেঘে ডেকে আছে, শীতল হাওয়া বইছে। বারান্দায় দাঁড়িয়ে আছে পূর্ণা। প্রিয়া পাশে এসে দাঁড়ায়, পূর্ণার দিকে তাকিয়ে বলল, আপা, একটা প্রশ্ন করব? মাহিকে কেন বিয়ে করতে রাজি হলে? পূর্ণা চোখ বন্ধ করে অতীতে ফিরে যায়। বিয়ের কথা শুনে আয়েশা উপর রেগে থাকে। এত বড় একটা সিদ্ধান্ত সে কিভাবে নিল? একজন খুনির সাথে কিভাবে তার বিয়ের সিদ্ধান্ত হলো? আয়েশা ঘরে প্রবেশ করে, পূর্ণার বিছানার উপর বসে কান্না করছে। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আমার উপর রাগান্বিত, আমি তোমার ভালোর জন্যই এই সিদ্ধান্ত নিয়েছি। আয়েশার দিকে তাকালো পূর্ণা। একজন খুনিকে বিয়ে করার মধ্যে কি ভালো হতে পারে খালা? আয়েশা পূর্ণার পাশে বসে হাত দিয়ে চোখে জল মুছে দিয়ে বলল, তারা জানে তুমি জবার খুনের সাক্ষী। যদি তুমি মাহির বউ হও, সে কখনো তোমার ক্ষতি করবে না। তাদের পরিবারের কিছু নিয়ম আছে, বাড়ির মেয়ে বউদের কখনোই তারা আঘাত করে না। তোমাকে বাঁচাতে এই সিদ্ধান্ত নিয়েছি মা। নিজেকে মাহির থেকেও বড় অপরাধী মনে হচ্ছে খালা। তোমাকে মাহিরের সাথে বিয়ে দিতে চাইছি অন্য আরেকটি কারণ আছে। কি সেটা? ওস্তাদ জবা তার হয়ে কাজ করত। হয়তো মাহি ওস্তাদের কাছে নিয়ে যেতে পারবে। তুমি সবসময় মাহির উপর নজর রাখবে, ওর প্রতিটি পদক্ষেপ লক্ষ্য রাখবে। তাহলে আমাকে গোয়েন্দা হতে বলছো? আয়েশার জবাব দিয়ে ব্যস্ত পায়ে উঠে দাঁড়ায়। দরজার সামনে যেতে পূর্ণা ফের প্রশ্ন করে, একজন খুনির কাছে কি আমি সত্যি নিরাপদ খালা? আয়েশা পূর্ণার দিকে তাকিয়ে মনে মনে ভাবছে, একদিন মাহিকে স্বামী হিসেবে পেয়ে আমার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করবে। শুধু সময়ের অপেক্ষা। চোখ খুলে অতীত থেকে বের হয় পূর্ণা। প্রিয়ার প্রশ্নের উত্তর দেয়, এটাই আমার ভাগ্যে ছিল বোন। ভাগ্যকে মেনে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। আপা, নিজেকে বলে দিও না, তুমি কষ্টে থাকলে আমার সহ্য হবে না। আমার বোন, আমি সব কিছু সামনে নিতে পারবো। প্রিয়া, নিজেকে গুছিয়ে নাও, ভবিষ্যতে এর জন্য। মনে রেখো, কেউ তোমার ভবিষ্যৎ গুছিয়ে দেবে না। প্রিয়া মৃদু নিঃশ্বাস ছেড়ে কাঁধে মাথা রেখে বলল, আপা, আমার প্রিয় আপা। ঘড়ির কাঁটা টিকটিক শব্দ করে চলছে। মাহি ঘড়ির দিকে তাকালো। সময় 11:30। গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে দাঁড়ায় বারান্দায়। সদর দরজা দিয়ে কেউ চুপিসারে ভেতরে প্রবেশ করছে। মাহি আড়াল থেকে দাঁড়িয়ে দেখছে। কিছুটা সামনে আসতেই দেখে শিমুল দাঁড়িয়ে আছে। দ্রুত মাহি নিচে নেমে তার কাছে এগিয়ে যায়। মাহিকে দেখে চমকে যায় শিমুল। মাহি চোখ টিপে জিজ্ঞেস করলো, তুমি এখানে কি করছো? তুমি পূর্ণাকে বিয়ে করবে না কেন? আমি সব জানি। কি তোমার আর আজমিরের কথা শুনেছিলাম পূর্ণার বাড়িতে থাকতে তোমরা তাকে মেরেছ। মাহি শিমুলের হাত ধরে টেনে নিয়ে আড়ালে চলে যায়। এসো তাহলে, তোমাকে প্রথম সত্যি জানাই শিমুল ভাই। সকাল থেকে আশ্রমে উৎসবের আমেজ। ঘরোয়াভাবে নিজেদের পরিবারের সদস্যরা উপস্থিত। বিয়ে হবে। মাহি সাদা রঙের সোনালি সুতোর হালকা কাজ করা পাঞ্জাবি পরে আসে। তার সাথে মিলে রেখে একই রঙের সোনালি সুতোর ভারী কাজ করা সাদা বেনারসি গা ভর্তি গয়না পড়েছে পূর্ণা। এমনিতে নিজের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করতে রাজি হয়েছে, তার মধ্যে সাজসজ্জা, সব কিছু অস্বস্তি লাগছে তার। তবে সবার মাঝে একটা প্রশ্ন জাগে, বিয়েতে লাল বেনারসির বদলে সাদা বেনারসি কেন? মাহির ইচ্ছেতে পূর্ণাকে সাদা বেনারসি দেওয়া হয়েছে। একজন বলে উঠে, এই প্রথম আমি সাদা বেনারসিতে বিয়ে কনেকে দেখছি। বিয়ের অনুষ্ঠান শুরু হয়েছে অনেকক্ষণ। পূর্ণা বসে আছে এক পাশে, প্রিয়া অন্য পাশে শিমুল। প্রথম মাহিকে অপছন্দ করতো, কিন্তু এখন মাহিকে খুব পছন্দ করে। অনেকক্ষণ ধরে কবুল বলতে বলছে। পূর্ণা মাথা নত করে কাঁদছে। তার মন বাবাকে খুঁজছে। আজকের এই দিনে বাবাকে তার প্রয়োজন। পূর্ণা দরজার দিকে তাকালো। তার বাবা আর বাইরে দাঁড়িয়ে আছে। দৌড়ে এসে বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। জলের দুই হাতে মেয়েকে আছড়ে ধরে কাঁদছে। মেয়েকে কপালে চুম্বন করে বলল, আজকের এই দিনে তোমার পাশে থাকবো না সেটা কি হতে পারে মা? সব কিছু আমি জানি। মাহি আমাদের এখানে নিয়ে আসার ব্যবস্থা করেছে। জলিল ফিস করে বলল, মাহিকে বিয়ে করো না, এটা আমার আদেশ। পূর্ণা হতভম্ব দৃষ্টিতে বাবার দিকে তাকিয়ে ভাবছে, বাবা কি এই ছেলে সম্পর্কে জানে না? পরিবারের সবাইকে পেয়ে কিছুটা স্বস্তি বোধ করছে পূর্ণা। বাবার দিকে তাকিয়ে ছলছল চোখ নিয়ে 3বার কবুল বলে পূর্ণা। মালা বদলের পর্ব শুরু হয়। মাহি পূর্ণার দিকে তাকিয়ে বলল, অবশেষে তোমাকে পেলাম পূর্ণাময়ী। এত সহজে পাবো ভাবতে পারিনি। জোর করে করেছ, কিন্তু এবার তোমাকে বোঝাবো যন্ত্রণা কাকে বলে। দেখা যাক পূর্ণাময়ী। আয়না দেখা পর্ব শুরু হলো। মাহি পূর্ণার দিকে তাকিয়ে চোখ টিপল আর বলল, আমার দেখা সবচেয়ে মায়াবী চোখের মেয়েটাকে বউ হিসেবে পেলাম। কত ভাগ্যবান পুরুষ আমি। কথা শুনে মৃদু হেসে মুহূর্তের মধ্যে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে ফিসফিস করে বলল পূর্ণা,
এত মায়াবী কথা বলে আমার হৃদয় জয় করতে পারবে না। মনে রেখো, আমি তোমাকে নিজ হাতে হত্যা করব। তোমার এই নরম হাতে বারবার খুন হতে চায় পূর্ণাময়ী। রসিকতা মনে করো না, যখন সত্যি হবে বুঝতে পারবে। অপেক্ষায় থাকবো। বিদায় পর্ব চলছে। পূর্ণা বাবাকে জড়িয়ে ধরে কাঁদছে। প্রিয় বোনকে জড়িয়ে ধরে আছে। জলিল দুই মেয়েকে বুকে জড়িয়ে কাঁদছে। আজকে তার বুকের এক পাশ খালি হয়ে যাবে। আদরে মেয়েকে বিদায় দিয়ে মেয়ের কপালে চুম্বন করে জলিল বলল, পূর্ণা, আমি আগে তোমাকে স্বামী আর শ্বশুর বাড়ি নিয়ে কিছু কথা বলেছি, মনে আছে মা? আছে বাবা, সেগুলো মাথায় রেখে চলবে। ভালো থাকো মা। মাহিকে সম্মান করবে, আর একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। পূর্ণা আর মাহি সবাইকে সালাম করে। পালকিতে উঠে মাহি তার দিকে তাকিয়ে হাসে। পূর্ণা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় মাহির দিকে। আয়েশা বারান্দায় আড়ালে দাঁড়িয়ে দেখছে, চোখের কোণে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। তার আশ্রম আলোকিত করা চারটা চলে যাচ্ছে। আশ্রম থেকে মাহির বাড়ি 10 মিনিটের পথ। চলে আসছে চৌধুরী বিলাতে। পাবলিক থেকে মাহি নেমে হাত বাড়িয়ে দেয়। পূর্ণা পাশ কাটিয়ে বের হতে গিয়ে শাড়িতে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিল। মাহি হাত দিয়ে ধরে ফেলে ফিস ফিস করে পূর্ণার কানে বলে, তুমি না চাইলেও আমি জোর করে তোমাকে এভাবে আগলে রাখবো পূর্ণাময়ী। পূর্ণা হাত ছাড়িয়ে নিয়ে নিজেকে সামলে নেয়। আসমা নতুন বউকে বরণ করতে কুড়ার মধ্যে মিষ্টির দান টুপলা নিয়ে আসে। আজমির সিঁড়ি থেকে দাঁড়িয়ে ক্ষিপ্ত দৃষ্টিতে পূর্ণার দিকে তাকিয়ে আছে। তাকে দেখে মনে হচ্ছে শরীর খুবই ফেটে যাচ্ছে। কিছুক্ষণ তাকিয়ে থেকে উপরে চলে যায়। আসমার ফারজাদকে সালাম করে পূর্ণা আর মাহি সোফায় বসে। ফারজাদ আসমাকে চোখের ইশারায় কিছু আনতে বলে। সোনার দুটো হাতের বালা নিয়ে আসে। ফারজাদ পূর্ণার হাতে পরে দিয়ে বলে, পূর্ণা, তুমি আজ থেকে আমার মেয়ে। তোমার যে কোনো সমস্যা আমাকে জানাবে। আজ থেকে এই সংসার তোমার। সব কিছু বুঝে নিও আসমার থেকে। নতজানু হয়ে জবাব দিল, ঠিক আছে মামা। এটা কি বললে? এখনই না বললাম তুমি আমার মেয়ে। জলিলকে যেমন বাবা বলো, আমাকেও আজ থেকে বাবা বলে ডাকবে। আচ্ছা বাবা। ফারজাদ মৃদু হেসে উঠে যায়। আসমা ফারজাদের যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে ভাবছে, মেয়েটা বাসায় আসতে আসতে ফারজাদের মতো রাগী মানুষটাকেও হাসিয়ে ফেলেছে। আসমা পূর্ণাকে লেবুর শরবত দিয়ে বলল, এটা খেয়ে নাও মা, সারাদিন অনেক খাটুনি গেছে, শান্তি পাবে। রাত 10টা। বিয়ের শাড়ি বদলিয়ে নীল শাড়ি পরে পূর্ণা তাকে অপূর্ব সুন্দরী লাগছে। আসমা পূর্ণাকে নিয়মকানুন সব কিছু বুঝিয়ে দিয়ে যায়। পুরো বাড়িতে আসমা আর রেশমা ছাড়া আর কোনো মেয়ে নেই। এই বিষয়টা অদ্ভুত লেগেছে পূর্ণার কাছে। মাহি 2টা জায়নামাজ নিয়ে আসে। দুজনে একসাথে নামাজ আদায় করে। নামাজ শেষ করে আংটি বের করে পূর্ণার হাতে পরিয়ে দেওয়ার জন্য হাত ধরে মাহি। পূর্ণা হাত ছাড়িয়ে নিয়ে বলে, কী করছেন? উপহার দিচ্ছি। লাগবে না, এটা নিয়ম পূর্ণাময়ী। মায়ের হাত থেকে আংটি নিয়ে পূর্ণা নিজের আঙুলে পরে নেয়। নিয়ম যখন আমি পরে নিয়েছি। কি সাংঘাতিক মেয়ে! এখন থেকে আরও সাংঘাতিক খবর। তাহলে আজ থেকে তোমাকে ভয় পাবো ভীষণ। আজকে আমাদের একটা বিশেষ রাত। চলো, রাগ অভিমান না করে আমরা উপভোগ করি। তুমি ভুলে গেছো তোমার সাথে বিবাহ একটা চুক্তি মাত্র। আমার কাছ থেকে অন্য কিছু আশা করবে না। আচ্ছা পূর্ণাময়ী, বিশেষ রাত যখন উপভোগ করবে না, তাহলে আমাকে বিছানায় ঘুমাতে দাও। দাঁড়াও, এই বিছানায় তুমি ঘুমাবে না? তাহলে কোথায় ঘুমাবো? সোফাতে যাও, আমার আশেপাশে আসবে না, বলে দিলাম। মাহি সোফাতে গিয়ে বসে পড়ল। কি বিয়ে করলাম, বাসর রাতে বউ ছাড়া সোফাতে ঘুমাতে হচ্ছে। কি সাংঘাতিক মেয়ে! পূর্ণা মৃদু হেসে বিছানায় শুয়ে পড়ল। বেশ কিছুক্ষণ পর একজন দৈত্য মতো লোক পূর্ণার গলা চেপে ধরে। পূর্ণা হাত দিয়ে তাকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। পূর্ণা লাফ দিয়ে উঠে বসে সারা শরীর ঘেমে একাকার। দীর্ঘশ্বাস ছেড়ে বলল, এটা স্বপ্ন ছিল, আল্লাহ মাফ করো। সোফার দিকে তাকিয়ে দেখে মাহি ঘুমাচ্ছে। নিষ্পাপ শিশুদের মতো তার ঘুমন্ত মুখ। কয়েক সেকেন্ড তাকিয়ে থাকে পূর্ণা। চাদরটা তার গায়ের উপর দেয়। মাহির দিকে তাকিয়ে ভাবতে থাকে, নিষ্পাপ ছেলেটা কি করে খুনি হতে পারে। চলবে।